আমি স্নেহা। জীবনের ২৪টা বসন্ত পার করে এসেছি। আয়নার সামনে দাঁড়ালে আজ যে মেয়েটাকে দেখতে পাই, তার চোখের নিচে হয়তো এখন আর কালির দাগ নেই। পরনে দামি শাড়ি, গলায় হীরের নেকলেস, কিন্তু বুকের ভেতরটা, সেখানে জমে থাকা ক্ষতগুলো কি আসলেই শুকিয়েছে, নাকি দামি পারফিউমের গন্ধে আমি আমার দীর্ঘশ্বাসগুলোকে ঢেকে রাখি? ভালোবাসা, ৩ অক্ষরের এই শব্দটার মানুষ কি না করে। আমিও করেছিলাম। ঘর ছেড়েছিলাম, মা বাবার আদরের কোল ছেড়েছিলাম, সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করেছিলাম শুধুমাত্র একটা মানুষের হাত ধরব বলে। রাতুল, আমার জীবনের সেই মানুষটি যাকে আমি নিজের অস্তিত্বের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম। কিন্তু আমি জানতাম না, ভালোবাসার মোড়কে মোড়া সেই মানুষটার ভেতর বাস করত এক লোলুপ পিশাচ, যে অর্থের লোভে নিজের স্ত্রীকে, নিজের ভালোবাসাকে নিলামে তুলতে পারে। আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাব, আমার জীবনের সেই অধ্যায় যেখানে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, স্বপ্ন দেখতাম খুব সাধারণ, একটা ছোট সংসার, স্বামী আর অফুরন্ত ভালোবাসা। রাতুলের সাথে যখন আমার পরিচয় হয়, তখন ওর চিরভাষায় আমি সেই স্বপ্নটাই দেখেছিলাম। ও একটা বড় জুয়েলারি শপে সাধারণ সেলসম্যানের কাজ করত। বেতন খুব বেশি ছিল না, কিন্তু ওর কথাই ছিল জাদুর মতো টান। আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি। জাতপাতের দোহাই দিয়ে বাবা যখন আমার বিয়ে ঠিক করলেন অন্যত্র, আমি বিদ্রোহ করলাম। এক বর্ষণমুখর রাতে সবার চোখে ধুলো দিয়ে আমি রাতুলের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। সেই রাতে বৃষ্টির শব্দে আমার বুকের ধরফড়ানি ঢাকা পড়ে। আমি স্নেহা, জীবনের ২৪টা বসন্ত পার করে এসেছি। আয়নার সামনে দাঁড়ালে আজ যে মেয়েটাকে দেখতে পাই, তার চোখের নিচে হয়তো এখন আর কালির দাগ নেই। পরনে দামি শাড়ি, গলায় হীরের নেকলেস, কিন্তু বুকের ভেতরটা, সেখানে জমে থাকা ক্ষতগুলো কি আসলেই শুকিয়েছে, নাকি দামি পারফিউমের গন্ধে আমি আমার দীর্ঘশ্বাসগুলোকে ঢেকে রাখি? ভালোবাসা, ৩ অক্ষরের এই শব্দটার মানুষ কি না করে। আমিও করেছিলাম। ঘর ছেড়েছিলাম, মা বাবার আদরের কোল ছেড়েছিলাম, সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করেছিলাম শুধুমাত্র একটা মানুষের হাত ধরব বলে। রাতুল আমার জীবনের সেই মানুষটি যাকে আমি নিজের অস্তিত্বের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম। কিন্তু আমি জানতাম না, ভালোবাসার মোড়কে মুড়া সেই মানুষটার ভেতরে বাস করত এক লোলুপ পিশাচ, যে অর্থের লোভে নিজের স্ত্রীকে, নিজের ভালোবাসাকে নিলামে তুলতে পারে। আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাব, আমার জীবনের সেই অধ্যায় যেখানে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, স্বপ্ন দেখতাম খুব সাধারণ, একটা ছোট্ট সংসার, স্বামী আর অফুরন্ত ভালোবাসা। রাতুলের সাথে যখন আমার পরিচয় হয়, তখন ওর চীনা ভাষায় আমি সেই স্বপ্নটাই দেখেছিলাম। ও একটা বড় জুয়েলারি শপে সাধারণ সেলসম্যানের কাজ করত। বেতন খুব বেশি ছিল না, কিন্তু ওর কথাই ছিল জাদুর মতো টান। আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি। জাতপাতের দোহাই দিয়ে বাবা যখন আমার বিয়ে ঠিক করলেন অন্যত্র, আমি বিদ্রোহ করলাম। এক বর্ষণমুখর রাতে সবার চোখে ধুলো দিয়ে আমি রাতুলের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। সেই রাতে বৃষ্টির শব্দে আমার বুকের ধরফড়ানি ঢাকা পড়ে গিয়েছিল। মনে হয়েছিল, এই তো মুক্তি, এই তো আমার আপন পৃথিবী। বিয়ের পর আমরা ছোট্ট একটা ভাড়া বাসায় উঠলাম। অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। রাতুল দোকান থেকে যা বেতন পেত, তা দিয়ে কোনো মতে আমাদের ডাল ভাতের সংসার চলত। আমি তাতেই খুশি ছিলাম। আমার মনে হতো, ভালোবাসার মানুষের সাথে নুন ভাত খাওয়াও তো রাজভোগের সমান। কিন্তু আমার এই সুখের আকাশটা বেশি দিন নীল হল না। বিয়ের মাস ৬ যেতে না যেতেই রাতুলের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ওর চাহিদা বাড়তে শুরু করল। আমাদের ছোট্ট ঘরের দিকে তাকিয়ে ও প্রায় দীর্ঘশ্বাস ফেলত, বলতো, স্নেহা, এভাবে আর কত দিন? আমাদের বড় হতে হবে, অনেক টাকা চাই, টাকা ছাড়া এই দুনিয়াতে ভালোবাসার কোনো দাম নেই। আমি ওর মাথায় হাত বুলিয়ে বলতাম, আমাদের যা আছে তাই তো যথেষ্ট, আমরা তো ভালো আছি, তাই না? রাতুল আমার হাতটা সরিয়ে দিয়ে বিরক্ত মুখে বলতো, তুমি বুঝবে না,
দারিদ্র্যের পঙ্কিলতায় আমি পচে মরতে চাই না। সেদিন থেকে হয়তো ভাঙনের সুরটা বাজতে শুরু করেছিল, কিন্তু ভালোবাসার মোহে আমি এতটাই অন্ধ ছিলাম যে সেই সুর শুনতে পাইনি। একদিন সন্ধ্যায় রাতুল দোকান থেকে ফিরল খুব মন খারাপ করে, মুখটা অন্ধকার। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতুল গুমড়ে গুমড়ে কাঁদতে শুরু করল। বলল, দোকানের মালিক আজ সবার সামনে আমাকে অপমান করেছে স্নেহা। সামান্য ভুলের জন্য আমাকে যা তা শুনিয়েছে। বলেছে আমি নাকি অপদার্থ, আমার চাকরিটা বোধহয় আর থাকবে না। স্বামীর চোখে জল দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম, কিন্তু মনে মনে খুব খুব ভয় পেয়ে গেলাম। চাকরিটা চলে গেলে আমরা খাবো কি? এই শহরে তো আমাদের আর কেউ নেই। পরদিন সকালে রাতুল কাজে গেল। আমি ঘরে বসে সংসারের কাজ করছি, এমন সময় রাতুল ভিডিও কল করল। আমি ধরতেই ও প্রান্ত থেকে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে উঠল। বুঝলাম ওটা ওর মালিক। উনি চিৎকার করে বলছিলেন, আবার ফোন, কাজের সময় কাজ না করে সারাদিন বউয়ের সাথে গোষ্ঠী, এমনিতে রোজ দেরি করে আসো, অনেক সহ্য করেছি, আর নয়, কাল থেকে তোমার আর আমার দোকানে আসার দরকার নেই, গেট আউট। আমি ভিডিও কলে রাতুলের অসহায় মুখটা দেখতে পাচ্ছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। ফোনের এই প্রান্ত থেকে চিৎকার করে বললাম, স্যার স্যার, দয়া করে শুনুন, ওকে বের করে দেবেন না স্যার। আমার গলার আওয়াজ শুনে দোকানের মালিক, যাকে সবাই চৌধুরী সাহেব বলে ডাকে, থামলেন। ভিডিও কলে দেখলাম তিনি রাতুলের হাত থেকে ফোনটা নিলেন, আমার দিকে তাকালেন। মধ্যবয়সী চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু চাহিনিতে একটা অদ্ভুত গাম্ভীর্য। আমি হাত জোর করে কান্নাকাটি করে বললাম, স্যার মাফ করে দেবেন স্যার, আমার স্বামীর কোনো দোষ নেই, আমি ওকে ফোন করেছিলাম। আমাদের সংসার তো ভেসে যাবে স্যার, ও চাকরি হারালে আমরা না খেয়ে মারা যাব। দয়া করে ওকে মাফ করে দিন, আমি কথা দিচ্ছি আর কখনো কাজের সময় ওকে ফোন করব না। চৌধুরী সাহেব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিটা কেমন যেন বদলে গেল। রাগের বদলে সেখানে ফুটে উঠল কৌতূহল। তিনি শান্ত গলায় বললেন, তোমাকে মাফ চাইতে হবে না, আমি তোমার স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করছি না, আর তোমার যখন ইচ্ছা তুমি ওকে ফোন করতে পারো। আমি ভেবেছিলাম ও হয়তো অন্য কোনো বাজে কাজে সময় নষ্ট করছে, কিন্তু ওর তো ঘর সংসার আছে, বউও আছে। সেদিন আমার কথায় রাতুলের চাকরিটা বেঁচে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, ভাবলাম যাক, বিপদ কেটে গেছে। কিন্তু আমি জানতাম না এটা ছিল একটা বড় ঝড়ের পূর্বাভাস। পরদিন সকালে আমি রাতুলের জন্য খুব যত্ন করে আলুর পরোটা বানালাম, টিফিন বক্সে গুছিয়ে টেবিলে রাখলাম। কিন্তু তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে রাতুল টিফিনটা নিতে ভুলে গেল। দুপুরের টেবিলের ওপর টিফিন বক্সটা দেখে আমার মায়া হলো, বেচারা সারাদিন না খেয়ে থাকবে। আমি ঠিক করলাম আমি নিজে গিয়ে টিফিনটা দিয়ে আসব। সেই প্রথম আমি রাতুল্লার দোকানে, অর্থাৎ চৌধুরী জুয়েলার্সে পা রাখলাম। বিশাল দোকান, কাঁচের দরজা, ভেতরে ঝলমলে আলো, এসির ঠান্ডা বাতাস। আমি আমার সাধারণ সুতির শাড়িটা গুছিয়ে ভেতরে ঢুকলাম। আমাকে দেখেই রাতুল ছুটে এলো, তার পেছনে পেছনে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব আমাকে দেখে একগাল হাসলেন, রাতুলের দিকে তাকিয়ে বললেন, রাতুল তুমি ভেরি লাকি, এমন ক্যারিং বউ আজকাল পাওয়া যায় না যে স্বামীর জন্য এতদূর টিফিন নিয়ে ছুটে আসে। তারপর তিনি আমাকে বললেন, এসো স্নেহা, আজ যখন এসেই পড়েছ, আমার দোকানটা তোমাকে ঘুরিয়ে দেখাই। আমি সংকোচে রাতুলের দিকে তাকালাম। রাতুল উৎসাহ ভরা মাথা নাড়ল, যাও না স্নেহা, স্যারের সাথে ঘুরে দেখো। অগত্যায় আমি চৌধুরী সাহেবের পিছু নিলাম। তিনি আমাকে এক একটা শোকেস দেখাচ্ছিলেন, হীরের আংটি, সোনার চুড়ি, জড়োয়া গয়না, সব যেন আগুনের মতো জ্বলছে। আমার চোখ ধা দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ডায়মন্ডের নেকলেসের ওপর আমার চোখ আটকে গেল। কালো মকমলের ওপর রাখা সেই নেকলেসটা যেন জীবন্ত। আমি নিজের অজান্তে কাঁচের ওপর হাত রাখলাম। চৌধুরী সাহেব সেটা লক্ষ্য করলেন। তিনি তৎক্ষণাৎ শোকেস খুলে নেকলেসটা বের করে আমার হাতে দিলেন। পছন্দ হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। আমি লজ্জা পেয়ে বললাম, না না, আসলে দেখতে খুব সুন্দর, তাই। আমার কথা শেষ হওয়ার আগেই চৌধুরী সাহেব আমার পেছনে এসে দাঁড়ালেন এবং নেকলেসটা আমার গলায় পরিয়ে দিলেন। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আমি চমকে উঠলাম। এক সাধারণ শাড়িতেই গলায় এমন রাজকীয় হার যেন বেমানান। আমার অদ্ভুত সুন্দর। আমি ব্যস্ত হয়ে নেকলেসটা খোলার চেষ্টা করলাম,
স্যার, আপনি এসব কি করছেন? এটা খুলুন। চৌধুরী সাহেব মৃদু হেসে বললেন, উপহার হিসেবে দিলাম, এটা তোমাকে খুব মানিয়েছে, রেখে দাও। আমি আতকে উঠলাম, অসম্ভব, এত দামি জিনিস আমি নিতে পারি না, আমি এখন বাড়ি যাব। আমি প্রায় জোর করেই গলা থেকে হারটা খুলে কাউন্টারে রেখে দিলাম, আর রাতুলকে কিচ্ছু না বলেই দ্রুত পায়ে দোকান থেকে বেরিয়ে এলাম। আমার খুব অস্বস্তি হচ্ছিল, চৌধুরী সাহেবের স্পর্শ, তার চাহিনি, সব মিলিয়ে আমার কেমন দম বন্ধ লাগছিল। আর অবাক হয়েছিলাম রাতুলের আচরণে, ও সব দেখছিল কিন্তু টু শব্দটিও করেনি। সেদিন বিকেলে রাতুল যখন বাড়ি ফিরল, ওর মুখ খুশিতে ঝলমল করছিল। ও এসে আমাকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেল, তারপর পকেট থেকে একটা ভেলভেটের বাক্স বের করে আমার হাতে দিল। আমি বাক্সটা খুলতেই পাথর হয়ে গেলাম। সেই ডায়মন্ডের নেকলেস! আমি চিৎকার করে উঠলাম, এটা এখানে কেন? তুমি এটা আনলে কেন? রাতুল হাসতে হাসতে বলল,